আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিবি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অ্যাডজাস্টিং প্রসেসের একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে এই অধ্যায়ের আরেকটি ক্লাস করেছি আমি। তো তোমরা যারা এই ক্লাসটি মিস করেছো তোমরা আমার চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নাও। এই ক্লাসের নাম্বার হলো 5, ক্লাস নাম্বার 5। তো আজকে আমি যে একটা অঙ্ক সলভ করব তার আগে পিছনে যে ক্লাসটা করেছি ওখান থেকে একটু আলোচনা করতে হবে। আমাদের টপিক ছিল দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস প্লাস ওয়ার্কশিট। এখানে অ্যাডজাস্টমেন্ট প্রসেস আগে করতে হবে, এরপর ওয়ার্কশিট করতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট প্রসেসের কিছু নিয়মাবলী আমি লিখে দিয়েছিলাম, যেমন ব্যয় সমূহ, আয় সমূহ, এরপরে কিছু বিস্তারিত নিয়ম। তো ব্যয় সমূহের সময় আমরা বলছিলাম যে যাবতীয় ব্যয়ের অগ্রিম ডেবিট করতে হয়, যাবতীয় ব্যয়ের বকেয়া ক্রেডিট করতে হয়। আয়ের সময় উল্টা যাবতীয় আয়ের অনাদায়ী ডেবিট করতে হয় এবং যাবতীয় আয়ের অগ্রিম ক্রেডিট করতে হয়। এরপরে যদি রেওয়া মিলে সম্পদ দেওয়া থাকে সমন্বয় যাবতীয় খরচ দেখাতে হয়, আর যদি রেওয়া মিলে খরচ দেওয়া থাকে সমন্বয় যাবতীয় সম্পদ দেখাতে হয়। এইটার বিপরীত এইটা। এবং যদি দায় দেওয়া থাকে রেওয়া মিলে, তাহলে সমন্বয় যাবতীয় দায় দেখাতে হয়, আর যদি রেওয়া মিলে আয় দেওয়া থাকে তাহলে সমন্বয় যাবতীয় দায় দেখাতে হয়। এটার বিপরীত এটা। আর এটি নোট প্রতিটা অঙ্কের শুরুতে অবশ্যই দেখতে হবে অঙ্কটি কত দিনের, 1 মাস অথবা 3 মাস অথবা 6 মাস অথবা 12 মাস ইত্যাদি হয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমি সরাসরি অঙ্কে চলে যাই। তো এখানে আমি একটা অঙ্ক উঠিয়ে রেখেছি। যারা বিবিএ ফার্স্ট ইয়ার রয়েছে, 2019 সালে এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এসেছিল। The trial balance of Faisal Limited are as follows: জানুয়ারি 31, 2018 সার্ভিস রেভিনিউ দেওয়া আছে, প্রিপেড রেন্ট দেওয়া আছে, নোটস পেয়েবল আনআর্ন রেভিনিউ। তো এতটুকু রেয়া মিল বলে, এতটুকুকে রেয়া মিল দেওয়া আছে। আমাকে নিচে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। 1 2 3 4 4টা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, এগুলো করতে হবে। তো আমি ওখানে নোট লিখে দিয়েছিলাম যে প্রতিটা অঙ্কের শুরুতে অবশ্যই দেখতে হবে অঙ্কটি কত দিনের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। যেখানে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ জানুয়ারি, তার মানে আমাদের 1 মাসের অঙ্ক। এটা 1 মাসে করতে হবে। আমাদের যা তথ্যই থাকুক আমাদের অঙ্কটা 1 মাসে করতে হবে। আচ্ছা, তো আমাদের প্রথম যে সমন্বয় আনএক্সপায়ার্ড রেন্ট ফর 3 মান্থ, মানে 3 মাসের ভাড়া আনএক্সপায়ার্ড রয়েছে, মানে এখন অতিবাহিত হয় নাই, মানে সম্পদ রয়েছে। তাহলে আমাদের রেয়া মিলে কি দেখানো আছে? রেয়া মিলে প্রিপেড রেন্ট দেখানো আছে। প্রিপেড রেন্ট দেখানো মানে সম্পদ দেখানো বোঝায়। তাহলে আমরা জাবেদায় খরচ দেখাতে হবে। খরচ দেখানো বলতে খরচটাকে ডেবিট করতে হবে। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, এই যেখানে আমাদের রেন্ট এক্সপেন্স ডেবিট করা আছে, আর প্রিপেড রেন্ট হবে ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট ক্রেডিট। যেহেতু অঙ্কটা 1 মাসের, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই প্রিপেড রেন্ট আছে 20,000 টাকা, এটা আমাদের 4 মাসে দেওয়া আছে, 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দিলে 1 মাসেরটা বেরিয়ে যাবে। এই 20,000 টাকাকে আমি 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিলে 1 মাসেরটা বেরিয়ে যাবে, এবং 1 মাসেরটা আমাকে খরচ দেখাতে হবে। এরপরে দ্বিতীয় সমন্বয়, দ্য নোটস পেবল ইজ আ 6 months 10% নোটস ইস্যুড অন জানুয়ারি 1, 2018।
তার মানে একটা নোটস পেবল ইস্যু করেছিলাম যা 10% সুদে। তো আমাদের এখানে সুদ ধরতে বলছে। মূলত এখানে পার্সেন্টেজ বলার অর্থ হলো আমাকে সুদ কাউন্ট করতে হবে। এই 10% বলার অর্থ হলো আমাকে সুদ কাউন্ট করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের ব্যয়ের বকেয়া, যেহেতু নোটস পেয়েবল এটি দায়ের উপর যখন আমি সুদ ধরবো সেটা ব্যয় হবে এবং ব্যয়ের বকেয়া থাকবে। তাহলে ব্যয়ের বকেয়া ক্রিয়েট করতে হয়। আমি একটা রুলস বলে দিয়েছিলাম এখানে যে যাবতীয় ব্যয়ের বকেয়া ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা এখানে যাবতীয় লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন এটা আমি কিভাবে বের করব? টাকাটা আমাদের দেওয়া আছে 40,000 নোটস পেয়েবল, এই যে 40,000, তাকে আমি পার্সেন্টেজ দেব 10%। তাহলে 40,000 টাকাকে আমি আগে 10% করব। 40,000 ইন্টু 10% করলে আমাদের টাকা আসতেছে 4,000। 40,000-কে 10% করলে টাকা আসতেছে 4,000। এরপরে 4,000 টাকা 1 বছরের। আমরা জানি আমাদের অঙ্কটা 1 মাসের। তাহলে এটাকে আমি যখন মাস হিসেবে নিয়ে আসবো তখন এটাকে 12 দিয়ে ভাগ দিতে হবে আর 1 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে আমাদের টাকা আসতেছে 333 টাকা। তাহলে 333 টাকা হবে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স। এই ইন্টারেস্ট এক্সপেন্স 333 টাকা আমি বসিয়ে ফেলবো। এই 333 টাকা। এরপরে আর যেটা বলেছিলাম যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কারণ ব্যয়ের বকেয়া ক্রেডিট করতে হয়। বকেয়া বলতে বোঝাচ্ছে এই যেখানে আমি একটা এন্ট্রি লিখছি ইন্টারেস্ট পেয়েবল। পেয়েবল মানে বকেয়া, এই বকেয়াটা ক্রেডিট করলাম। এরপরে আমাদের তৃতীয় সমন্বয়, 5 customers paid for the company 6-month service package, 18,000 টাকা বিগিনিং ইন জানুয়ারি, দিস কাস্টমার সার্ভিস ইন জানুয়ারি। মানে এটার অর্থ হলো যে 5 জন কাস্টমার কাছ থেকে আমি 18,000 টাকা একটা প্যাকেজ, তো 18,000 টাকা করে 5 জনের কাছে আমি 90,000 টাকা গ্রহণ করেছিলাম। এই যেখানে 90,000 টাকা দেওয়া আছে, 90,000 টাকা আমি গ্রহণ করেছিলাম, অ্যাডভান্স নিয়েছিলাম। এখন এই কাস্টমার গুলাকে জানুয়ারি মাসে আমি সেবা দিছি। তাহলে আমাদের অঙ্ক ছিল এখানে, অঙ্ক করতে বলছিল 1 মাসের, আর এখানে টাকাটা দেওয়া আছে 6 মাসের প্যাকেজ। তাহলে আগে দায় দেখানো ছিল, এই যে আনআন রেভিনিউ মানে এটা দায় দেখানো। তাহলে এখন আমাকে আয় দেখাতে হবে। যখন আমি আয় দেখাবো তখন কি করতে হবে? এটা উল্টে দিতে হবে। আনআন রেভিনিউ হয়ে যাবে ডেবিট, আনআন রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে 1 মাসেরটা কত হয়? 18,000 টাকাকে আমি 6 দিয়ে ভাগ দিব আর 5 দিয়ে গুণ দিব। 6 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে গুণ দিব, কারণ 6 মাসের টোটাল টাকা আমি অ্যাডভান্স নিয়েছিলাম। এখন আয় হয়েছে 1 মাসেরটা। তাহলে 18,000 টাকাকে আমি 6 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে একজনেরটা 1 মাসে বের হবে। এরপর 5 দিয়ে গুণ দিব, কারণ 5 কাস্টমার বলছে, 5 কাস্টমার বলছে যদি আমি 5 দিয়ে গুণ দিব, গুণ দিলে 15,000 টাকা আসবে। এই 15,000 টাকা আমাদের এই মাসে আয় হয়েছে। এরপরে ফয়সাল লিমিটেড রেন্ডার্ড আদার কাস্টমার বাট আনবিল। আনবিল মানে হলো আমি অন্যান্য একজন কাস্টমার কাছ থেকে এটা আয় করেছি, সেবা দিয়েছিলাম, কিন্তু টাকাটা পাওয়া যায়নি, মানে বকেয়া রয়েছে। তাহলে আয়ের বকেয়া অবশ্যই আমাকে ডেবিট করতে হয়। তো আমি এখানে আয়ের বকেয়াটা ডেবিট করব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এটা আমাদের নর্মাল সাধারণ জাবেদার মতোই এখানে করেছে। আয়ের বকেয়া ডেবিট, এই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এই হলো আজকে আমাদের একটি অঙ্ক। যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করবে। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব।